অনেক সময় ধরে চেষ্টা করে চলেছে মেয়েটা। গাছের তলাটা ঢিল দিয়ে ছেয়ে গেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গাছের ডালে সবেগে দুলতে থাকা ওই পেয়ারাটা যেন তাকে ভেঙচে কেটে চলেছে। রাগ তরতর করে বেড়ে গেল বুলবুলির। তখনই দেখলো একটা কাঠবিড়ালি ওই পেয়ারাটা লক্ষ্য করে ছুটছে। দিল একটা তারা। কাঠবিড়ালি চলে গেলেও জিনিসটা কিভাবে নিজের মুঠোয় আনা যায় বুঝতে পারল না সে। পিঠের ব্যাগ ছুঁড়ে ফেলে দিল মাটিতে। গাছটা ধীরে একবার ঝাঁকি দেওয়ার চেষ্টা করল, কিন্তু যেটুকু নড়ার সে নিজেই নড়ল। গাছ বাবাজি নিজ জায়গায় অটল। বুলবুলির উজ্জ্বল শ্যামলা মুখশ্রী টকটক করছে, কিছুটা রাগে কিছুটা রোদের তেজে। অবশেষে হাল ছেড়ে মাটিতে লুটিয়ে পড়া ব্যাগের সঙ্গী হলো সে। জায়গায় জায়গায় ছিঁড়ে যাওয়া ব্যাগের বের হয়ে থাকা সুতা ধরে টানাটানি করতে লাগলো। ফলস্বরূপ ছিদ্র আরো বড় হলো। পিঠে এলিয়ে পড়া বেনিজোড়া হাত দিয়ে নেড়েচেড়ে দেখল কিছুক্ষণ। আবার ব্যাগে হাত দিতে একটা গুলতি এলো হাতের মুঠোয়। মুহূর্তেই স্কুলের দৃশ্যপট চোখের সামনে স্পষ্ট হলো। টিফিনের ঘন্টা বেজে উঠতেই দৌড়ে বাইরে চলে গেল বুলবুলি। একে একে সকল ছাত্রছাত্রী বের হলো। পেছনে থেকে গেলেন অঙ্ক আপা। মাঝবয়সী মহিলা হাতে একটা ছোটখাটো বেতের কঞ্চি নিয়ে বের হলেন কিছুক্ষণের মাঝেই। উদাসীন দৃষ্টিতে ছেলে মেয়েগুলোকে দেখে চলে গেলেন শিক্ষিকাদের জন্য বরাদ্দ করা কক্ষে। দুপুরে রোদ গায়ে মাখতেই কলকলিয়ে উঠল বুলবুলি। বান্ধবীদের সাথে হাত ধরে খেলতে শুরু করলো, কিন্তু খেলার মাঝপথে বাধা পেয়ে চতুর্থ শ্রেণীর মেয়েটা বিরক্ত হলো বটে। এইটা একটা ডাক দেওয়ার সময় হইল, তাড়াতাড়ি কন কি কইবেন? ডাক দেওয়া ছেলেটা পঞ্চম শ্রেণীর ছাত্র। গোলগাল মুখটায় একটু লজ্জা লজ্জা ভাব। মাথা চুলকিয়ে সে আবার নিচের দিকে তাকিয়ে রইল। আসব ক্যাসাল তো আমারে ডাইকা নিজের সংসারে যা দাঁড়ায় থাকলেন কেন? কন নাইলে আমি জায়গা। না না বুলবুলি, একটু দাঁড়াও, আমি কইতাছি। আতকে ওঠার মতো করে বলল জুয়েল। বুলবুলি এক পা পিছিয়ে গেল তার প্রতিক্রিয়া দেখে, কিন্তু আবার তাকে নিচের দিকে তাকাতে দেখে মেজাজ একটু বেশি চটে গেল। দুরু মিয়া, আমার খেলাটা আপনি খেললে দিবেন? হেরা তো আমার আর নিব না। জুয়েল ভাই, আমি যাই। শেষটা বেশ নরম সুরেই বলল বুলবুলি। তাতে বোধ হয় খানিকটা প্রশ্রয় পেল জুয়েল। এই কইতাছি বুলবুলি, কন। বুলবুলির মুখের ভাঁজে ভাঁজে বিরক্ত। বুলবুলি, তোমারে আমার খুবই ভালো লাগে, খুবই মানে খুবই। তোমার লেগা আমি একটা গুলতি আনছি। প্যান্টের পকেট থেকে গুলতি বের করে দিল জুয়েল। বুলবুলি প্রথমটায় অবাক হলেও গুলতির কথা শুনে আর কিছু বলল না। সানন্দে সেটা গ্রহণ করল। এতেই আরো একটু এগিয়ে যাওয়ার সাহস পেল জুয়েল। বুলবুলি, তুমি আমার বউ হইবা? আব্বা আম্মা যেমন এক লগে থাহে আমরাও এমনি থাহুম। তুমগো বাড়ি তো কাছে, ইচ্ছা হইলে যাইতে পারবা। বুলবুলি অপলক তাকিয়েছিল বুলবুলি। শেষটায় ক্ষিপ্ত কণ্ঠে বলল, বউ হোমো আমি আপনার স্বপ্নে? শখ কত আমার বউ হইবা বুলবুলি? অনেক দিন এমন কথা কইলে একদম হুজুরের কাছে যে বিচার দিব কইলাম। দাঁড়ালো না বুলবুলি, কথার তুবড়ি ছুটিয়ে চলে গেল নিজের খেলায়। হুমকি শুনে জুয়েল দাঁড়িয়ে রইল হতভম্বের মতো। মক্তবের হুজুরের ধমকের কথা মনে হতেই আত্মা কেঁপে উঠল। এদিক সেদিক কোনো কথা না শুনেই তিনি যে তাকে দেখে নেবেন সেটা বেশ ভালোভাবেই জানা আছে। তাই বুলবুলির পিছু নেওয়ার ইচ্ছে থাকলেও সেটা কিছু সময়ের জন্য বাদ দিতে হলো। স্কুল ছুটির পর ফেরার সময় বুলবুলিকে ধরল আমিনা। একটা বেনি টেনে ধরে বলল, আমার বউ হইবা বুলবুলি? মূলত তাদের কথার পুরোটাই শুনেছে আমিনা। তখন কিছু বলার সুযোগ না পেয়ে চুপ ছিল সে। কিন্তু আজন্ম সখীর মুখে এরূপ কথা শুনে রাগ করল বুলবুলি। তুই এ হুনছস ডাইনি ডাইনি, একটা দিতে পারলি না তার কানের গোড়াত? যত্ত সব। আরে রাগ করস কেন বুলবুলি? তরে কি সুন্দর করে কইল, আহা আহা, তাহলে তুই যা ক আমার বর হইবেন আপনি? দুম করে বুলবুলি পিঠে মারল আমিনা। খুনসুটির ভেতর দিয়ে বাকি পথ পাড়ি দেয় তারা। আমিনার বাড়ি আগে থাকায় সে চলে যায়। বুলবুলি যায় নিজ বাড়ির দিকে। কিন্তু রাস্তার ধারে থাকা পেয়ারা গাছের উঁচু ডালে ঝুলতে থাকা পেয়ারাটা তাকে আকর্ষণ করে নিয়ে যায়। গুলতিটা ব্যবহার করতে চায় বুলবুলি। উঠে দাঁড়িয়ে স্কুল ইউনিফর্মে লাগা ধুলোবালি ছেড়ে ফেলে। বেছে বেছে একটা ঢিল নিয়ে গুলতি ঠিক করে। একটু পিছিয়ে বাম চোখ বন্ধ করে পেয়ারা বরাবর ঢিল ছুঁড়ে দেয়। সেটা ঠিকঠাক পেয়ারার গোড়া ছুঁয়ে দিতেই সেটা টুপ করে পড়ে যায়। ঢিলের গতি একটু কমলেও সেটা যায় গাছের পেছন দিকের রাস্তায়। পড়বি তো পর, তাই বলে মালির খাড়ে ওই রাস্তা দিয়ে আসতে থাকা এই পেয়ারা বাগানের মালিক জামাল ব্যাপারীর মাথায় লেগে যায়। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন তিনি, এই কে রে, কই কেডাই কামটা করলো? বজ্জাত পোলাপান, তরে আজকা পাইলে। হম্বিতম্বি শুনে পেয়ারা ছেড়ে দেয় বুলবুলি। মাত্রই সেটা হাতে নিয়েছিল সে, কিন্তু জামাল ব্যাপারীকে আসতে দেখে এবং তার কথা শুনে ভয় কেঁপে ওঠে মেয়েটা। ব্যাগ হাতে দৌড় দেয়। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে বলে, ও আল্লাহ রে। প্রায় 5 মিনিট দৌড়ানোর পর নিজের বাড়িতে ঢুকলো বুলবুলি। উঠানে এসে হাঁটুতে 2 হাত ঠেকিয়ে কিছুক্ষণ দম নিল। হৃৎপিণ্ডের কোলাহল থামতেই কর্ণকুহরে প্রবেশ করলো আবার আদুরে ডাক, আম্মা, এতক্ষণে আপনার বাড়িতে আসার সময় হয়েছে। সোজা হয়ে দাঁড়ায় বুলবুলি। বাবার স্নেহমাখা ডাক বুকের ভেতরে কেমন এক বাতাস বয়ে দেয়।
হৃদয়ের ধুকপুকানি কমে যায় ধীরে ধীরে। ছুটে যেয়ে বাবার কোমর পেঁচিয়ে ধরে বুলবুলি। তুমি কোন সময় আইছো আব্বা? বাড়ি তাড়াতাড়ি আইলা, তাইলে কেন আমার স্কুলে গেলা না? মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন জসিম মিয়া। বুলবুলির দুই বেনি থেকে কিছু চুল বেরিয়ে এসেছে, মুখের রঙে ক্লান্তিভাব স্পষ্ট, তবুও মেয়েটার গলায় তার লেশ মাত্র নেই। সুখ অনুভব করে জসিম মিয়া। স্রষ্টা তাকে কত বড় নিয়ামত দিয়েছেন। কে বলে আইলাম আম্মা, খাই নেই এখনো, তোমার লেগা বৈশা ছিলাম, চলো খাইয়া নেই। শুরু হয়ে গেছে না? এই তোর ব্যাগ এমন হয়েছে কেমনে? এই গুলতি কই থেকে পাইছাস? আগে কইয়া নে। তোর এই স্বভাব যাইব কবে ক আগে? অমানুষ বানাইতাছি আমি। তোর বাপে তোরে খাওন দেয় না? মাইনসে জিনিস দেখলে তোর জিভ খালি লক লক করে কে? বিরক্ত হলেন জসিম মিয়া। ফুলবানুর এই এক স্বভাব, মুখ ছুটলে থামানো মুশকিল। তিনি সন্তর্পণে মেয়েকে নিজের পেছনে লুকিয়ে ফেললেন। মাইয়া তোর পালাইয়া যাইতেছে না, পরে ওইডি কইতে পারবা নাকি আরো মাইনসেরে জানিতে চাও? শেষের কথায় কাজ হলো। গজরাতে গজরাতে চলে গেলেন ফুলবানু। মেয়ের দিকে আগুন রাঙা দৃষ্টি নিক্ষেপ করতে ভুললেন না। বুলবুলি বাবার ময়লার নিচে চাপা পড়া সাদা গেঞ্জিটা টেনে ধরে বলল, আব্বা ওই গুলতি আমার জুয়েল ভাই দিছে, আমি কারোর জিনিস নেই নাই। নিষ্পাপ মুখে নিজের অর্ধেক কীর্তির খবর শোনালো বুলবুলি। কপালে চিন্তার ভাঁজ পড়লেও মেয়ের সামনে প্রকাশ করেন না জসিম মিয়া। আচ্ছা সব কথা শুনবো, আগে যাও হাত মুখ ধুয়ে আসো, তোমার আম্মাও কিছু খায় নাই। ভেঙচি কেটে কল পারে হাঁটা ধরল বুলবুলি। বিড়বিড় করে বলল, খায় নাই কে? আমার লেগে বসে রইছে? কোনোদিনও না। জসিম মিয়ার হাসির শব্দে মুখরিত হলো ছোট্ট বাড়িটার প্রাঙ্গণ। চুলার কাছ থেকে চেঁচিয়ে উঠলেন ফুলবানু, আপনাকে রঙ্গ শেষ হইলে আসেন, এদিক মানুষ না খাইয়া মইরা যেতেছে। এদিকে তানভীর হায়দারের চোটপাটে পুরো অফিসে নীরবতা বিরাজ করছে। তিনি একাই কতক্ষণ চিৎকার করলেন, তারপর শান্ত হয়ে নিজের কেবিনে ফিরে গেলেন। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বড় বড় দম ফেললেন তিনি। মেজাজটা বেজায় চটে আছে। তার মতে অফিসের একটা কর্মীও কাজের না। প্রতিদিনের পৃথিবী তার অক্লান্ত প্রচেষ্টায় এতটা পথ পাড়ি দিয়ে এসেছে। আজ সব মানুষ এক ডাকে এই পত্রিকাকে চেনে। তার ধারণা অনুযায়ী এটার 90% কৃতিত্ব তার একার। নির্বাহী সম্পাদকের পদে থাকা সে মানুষটার কথা আজ অফিসের কেউ গা করছে না। রাগে চিরবিরিয়ে ওঠেন তানভীর সাহেব। সেই রাগাগ্নির অগ্নুৎপাতের সময় কাঁচের টেবিলে পড়ে থাকা আধ খাওয়া আপেলের চিহ্ন বিশিষ্ট ফোনটা বেজে ওঠে। চোখ ঘুরিয়ে কলারকে দেখে বিরক্ত হন তিনি। লক বাটন চেপে শব্দদূষণ বন্ধ করে দেন। কল কেটে যাওয়ার কিছুক্ষণের মাঝে আবারও রিং আসতে রিসিভ করেন। ধরছি না যখন, তাহলে এটা বোঝা উচিত যে আমি ব্যস্ত। চিৎকার করছো কেন? শখে পড়ে তোমাকে কল দিইনি। আমাদের পার্লার নিয়ে যে আর্টিকেল লেখার ছিল সেটা কি লিখেছ? লেখা হয়ে গেছে, কালকের পত্রিকায় আসবে। দেখো যেন এক কোণায় না পড়ে থাকে। এর জন্য কিন্তু মোটা টাকা দেওয়া। এর জন্য যে তুমি আমাকে টাকা দিয়েছ সেটা দিনে 14 বার মনে করানোর কিচ্ছু হয়নি। বিজ্ঞাপন ছাপাতে চাইলে এমন খরচ করতেই হবে। এতে এত দেমাগ দেখানোর কিছুই নেই। আশ্চর্য, আমি দেমাগ দেখালাম কখন? তোমার কাছে রিকোয়েস্ট করেছি বলে ভেবো না তোমার সব মিস্টেক আমি ভুলে গেছি। নেহাতি তোমার নিউজ পেপার ভালো চলে, নয়তো আমার কোনো ইচ্ছে ছিল না আমার এত শখের পার্লার নিয়ে তোমার ওই পেপারে কিছু লেখা। রেখা, তুমি কি চুপ করতে পারো? দিনে কতবার খোঁচা দিতে তোমার ভালো লাগে? মসৃণ চোয়াল শক্ত হয়ে আসছে। রাগ সামলানোর চেষ্টা করছেন তানভীর। একদম ধমক দেবে না। গত 1 মাস ধরে তোমাকে একটা কাজের মেয়ের কথা বলছি, তুমি শুনেছ? সারাদিন এত খাটুনির পর বাড়ি যেয়ে ওসব থালাবাটি ধুতে আমার জাস্ট অসহ্য লাগে। হয় আগামী 1 সপ্তাহের ভেতর তুমি একটা কাজের মেয়ে আনবে, আর নয়তো আমাকে আর পাবে না। শেষেরটা করলে আমি ধন্য হই। মনে মনে বললেও মুখ পর্যন্ত সেই কথা আর নিয়ে এলেন না তানভীর। কোষে একটা ধমক দেওয়ার ইচ্ছাকে মাটি চাপা দিয়ে বলল, তুমি যে একটা ব্লান্ডার করেছ এর কিন্তু 2 মাসও হয়নি। এরপরেও তুমি সেই বিষয়টা নিয়ে এত চিৎকার করতে পারো কিভাবে? জাস্ট ইরিটেটিং, তাই তো? এখন তো এমনই মনে হবে। যা করার আমি তো করেছি। তুমি তো দুধে জমজম কূপের পানি। ওই মেয়েটার সাথে কি করেছো আমি কি ভুলে গেছি? তোমার কারণে আজ এই প্যাচের ভেতর পড়েছি, নয়তো ওই 2 টাকার মেয়েকে সাইজ করা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। খট করে ফোন রেখে দিলেন তানভীর সাহেব। কথার মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে, সেটাকে থামানোর জন্যই এই কৌশল। নিজ স্ত্রীর ওপর আরেক দফা চটলেন তিনি। বয়স 30 পার হলেও এই মহিলার বুদ্ধিশুদ্ধি কিছুই হয়নি, অন্তত তানভীর সাহেব এটাই মনে করেন। স্যার আসুন। ফাইল হাতে রুমে ঢোকেন একজন কর্মচারী। বসুন স্যার, ফাইলটা ঠিক করছি। এবার প্লিজ একটু চেক করে দেখবেন। পুরো আর্টিকেল পড়ে সন্তুষ্ট হলেন তানভীর হায়দার। হেসে বললেন, এবার একটা খবর বানিয়েছেন, শুনুন। মানুষের কাছে পপুলার হওয়ার শর্টকাট উপায় হলো বিশেষ কিছু করা। এই যেমন আপনার আর্টিকেল, মানুষ রেপ কেস ভিকটিমের পক্ষে থাকে। আপনি সেখানে আপনার ইনভেস্টিগেশন দিয়ে পুরো কেসটাকে পাল্টে দিয়েছেন। এটা কিন্তু যে সে কথা নয়। কি প্রমাণ হবে পরে দেখা যাবে, অন্তত এখনকার মতো এটাই মার্কেট পাবে। অ্যান্ড উই ওয়ান্ট দ্যাট। আমাদের পাবলিসিটি দরকার, বুঝেছেন? ইয়েস স্যার। উঠে যান কর্মচারী। দরজা চাপাতে চাপাতে আরও একবার দেখে নেন তানভীর সাহেবের সুন্দর মুখশ্রী।
হেসে হেসে কারোর সাথে ফোনে কথা বলছে লোকটা। কার গল্প আবার পাল্টে দিচ্ছেন কে জানে। এদিকে ভ্যান নিয়ে বের হবার পথে বুলবুলি এসে বাধা দেয়। তার জ্যোৎস্না মাখা মুখশ্রীতে অমাবস্যার ছায়া। কি হয়েছে আম্মা? আব্বা, আমি মেলায় যাবো, নিয়ে যাইবা না? নিষ্পাপ প্রশ্ন। সঠিক উত্তর দিতে বাঁধল জসিম মিয়া। ইতস্তত বিক্ষিপ্ত হাসলেন। গলায় ঝোলানো গামছা দিয়ে মুখ মুছে বললেন, আজকার কোন সময় যাবো মা? কাল যাই। কাল যাইবা পাক্কা? ঘাড় হেলিয়ে প্রশ্ন করে বুলবুলি। হ যাইব না কেরে, তার তো টেহার গাছ আছে, জাক্কি দিলেই ফরফরায় পড়ে। হে গাছ উড়াইয়া লইয়া তোমার আহ্লাদ পূরণ করব, কোনো সমস্যা নাই। ঝাঁঝ নিয়ে বললেন ফুলবানু। কাঁধে রাখা ঝুড়ি শরীরের সমস্ত শক্তি দিয়ে ফেললেন। নিজের মতো করে উঠান পরিষ্কার করতে লাগলেন। বুলবুলির চোখ ছলছল করে উঠল। মায়ের কঠিন কথা বহন করতে পারল না ওই কোমল তনু। থাক আব্বা, অন্য কোনোদিন যাবনি। বিরক্ত হলেন জসিম মিয়া। বউটা সবসময় এমন খটমটে কথা বলে যে মেয়েটার মন মরে যায়। কে বলেছে এভাবে তাকে বলতে? তিনি তো কথা বলছিলেন। মন খারাপ করে না আম্মা, আমি তোমারে নিয়ে যাবো, সত্য বলতাছি। আইসা আব্বা। হালকা পানির আভাস চোখ জুড়ে, ঠোঁটের কোনায় অস্পষ্ট হাসির ঝিলিক। দৃশ্যটুকু বুক পকেটে ছেঁড়া ফাঁকায় নিয়ে চললেন জসিম মিয়া। ভ্যান চালাতে চালাতেই ভাবলেন কিভাবে আরেকটু টাকা জোগাড় করা যায়। এলোপাথারি ভাবনার ধাক্কায় মাঝ রাস্তায় এসে পড়লেন ঠিকই, কিন্তু টের পেলেন না। যখন ঠিক পেলেন তখন বড্ড দেরি হয়ে গেছে। বিশাল দেহি এক ট্রাকের ধাক্কায় তখন তার ভ্যান খাদে এবং জসিম মিয়া ছিটকে পড়লেন অদূরেই। হাস্যোজ্জ্বল রৌদ্রমুখর দিনে মানুষগুলোর মুখে মেঘের ঘনঘটা। কুড়ে ঘরটার আশেপাশে যেন হাট জমেছে। ফুলবানুর বিলাপের হাহাকার ধ্বনি অপরিচিত মানুষগুলো শুষ্ক চোখ ভেজাতে সক্ষম হচ্ছে। জসিম মিয়ার মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে। ট্রাকের ধাক্কা সরাসরি তার শরীরে লেগেছে। শরীর ছিন্ন ভিন্ন হয়েছে। দেহাবৃত কাফনটাও আর নিজ রং ধরে রাখতে পারেনি। সবকিছুর মাঝে বুলবুলি নিশ্চুপ হয়ে আছে। 2-4 জন তাকে বলেছে এটা তার বাবা, কিন্তু সে বিশ্বাস করতে নারাজ। জসিম মিয়া কিছু সময় আগেই বলে গেলেন তাকে মেলায় নিয়ে যাবার কথা। তাহলে এর মাঝে এসব কোন ধরনের মশকরা? বুঝে পায় না বুলবুলি। আর লাশটার আছেই বা কি দেখার মতো? ছিন্ন ভিন্ন শরীর এক করে কাপড়ে ঢেকে রেখেছে। মানুষ এলেও তার ধারের কাছে খুব কমজনই যাচ্ছে। এত ভয়ঙ্কর দেহ দেখার মতো মানসিক শক্তি সবার নেই। কি শুরু করলা ফুলবানু? এমনে আশ্রাইলে কোনো কাম হইব না। আল্লাহ নারাজ হইব বইন, এমনে কাইন্দ না। মাইয়াডার মুখটা একটু দেহ। নাকমুখ ঢেকে রাখা একটা মহিলা ফুলবানুকে বোঝাতে লাগলেন। কিছুক্ষণ চেষ্টার পর ব্যর্থ হলে মহিলাদের ভিড় ছেড়ে বাইরে এলেন। একটু দূরেই দণ্ডায়মান স্বামীর কাছে যেয়ে বললেন, বুলবুলির মায় তো কিছু শুনে না, আপনি একটু বুলবুলিরে ডাকেন না কেন? হ্যাঁ রে, ডাককে আমি কি করতাম? একটু বুঝান, হ্যার বাপে যে মরছে এইটা হাই বুঝতে পারতেছে না। বাপের লেগা দোয়া করতে কন, মার কাছে যাইতে কন, এডিও আমার কয়ে দেওয়ান লাগবো। বিরক্ত হলেন মহিলা। এই বুদ্ধি নিয়ে ইমামতি করে কিভাবে লোকটা কে জানে, কিন্তু তার কথা শুনে তিনি দাঁড়ালেন না। এক বাচ্চাকে দিয়ে ভিড়ের ভেতর থেকে বুলবুলিকে নিয়ে আসলেন। তখনও বাতাসে ভাসছে ফুলবানুর চিৎকার। ও আল্লাহ, আমার কি হইল গো? আমার সাইরে আপনি কই গেলেন গো? আল্লাহ, তুমি এটা কি করলা? ইমাম হুজুরকে ভয় করে চলে বুলবুলি। লোকটা ভালো, কিন্তু চটে গেলে খবর করে ছাড়ে। মক্তবে পড়া শেখার সময় বেয়াদবি করলে তার শাস্তি থেকে কেউ রেহাই পেত না। সেজন্যই তো জুয়েলকে তার নাম করে ভয় দেখিয়েছে। কিন্তু আজ যখন তিনি নিজে ডেকেছেন, ভয়ে ভেতরে ভেতরে শুকিয়ে এতটুকুন হয়েছে বুলবুলি। হিসাব অনুযায়ী শাস্তি পাবার মতো কিছুই করেনি সে। আম্মা, আপনি কি জানেন আপনার মায় এমনে কাঁদতেছে কেন? সবাই বলতেছে আব্বা মরে গেছে। এল্লাইকা সবাই বলতেছে, আপনি জানেন না? আব্বা তো বাইরে গেছে, মরে যাবো কেন? কাইল আব্বা আমারে মেলায় নিয়ে যাইতে চাইছে। ইমাম সাহেব বুঝতে পারলেন না এমন নিষ্পাপ সরলতার বিপরীতে কি করে জগতের কঠিন সত্যের বাণী তাকে শোনাবেন। আম্মা, আজ বিকালে আপনার আব্বায় ট্রাকের সঙ্গে ধাক্কা খাইছেন। দুর্ঘটনা খুবই ভয়াবহ ছিল। সে জায়গাতেই তার মরণ হয়েছে। আপনার আব্বাই আর বাচ্চা নাই, ওইখানে তার লাশ শুয়ে রয়েছে। বুলবুলির মাথায় হাত বুলিয়ে বললেন ইমাম সাহেব। অনুভূতিহীন চোখে তাকিয়ে রইল বুলবুলি। আব্বা নেই। বিষয়টা ভাবতেই মাথা কাজ করা বন্ধ করে দিল। আব্বা কোথায়? সে কি সেখানে যেতে পারবে আব্বার কাছে? আমি তাহলে কি করবো? বুকটা হুহু করে উঠল ইমাম সাহেবের। কি জবাব দেবেন হাতটাতে লাগলেন। নরম সুরে বললেন, আল্লাহর কাছে দোয়া করেন আম্মা। আল্লাহ জানি আপনার বাপের গুনাহ মাফ করে দেয়। আর আপনার মার কাছে যান, এমন করে কানলে আপনার আব্বার কষ্ট হইব, এটা তারে বুঝান। ঘুরে দাঁড়ালো বুলবুলি। দৃষ্টির সীমানায় দেখতে পেল জুয়েলকে। তার পাশে পেয়ারা বাগানের মালিক জামাল ব্যাপারী। তিনি এগিয়ে এলেন। রুক্ষ চেহারা দিয়ে আড়াল করে রাখা কোমল সত্তার প্রকাশ ঘটল। মেয়েটাকে এগিয়ে নিয়ে গেলেন বাবার লাশের কাছে। বিনা বাক্যে গেল বুলবুলি। কাফনের কাপড় সরাতেই নিজ পিতার মুখশ্রী তার ভেতরটাকে নাড়িয়ে দিল। চঞ্চলা হরিণীর মতো মেয়েটা শান্ত হলো নিমিষে। চোখের মণিজোড়া স্থির হলো।
একসময় কেউ এসে তাকে মায়ের কাছে বসিয়ে দিল। ফুলবানু তাকে টেনে নিলেন নিজের বুকে। তখনও তার বিলাপ থামেনি। পাশ থেকে চাচি সম্পর্কিত মহিলাটা তখন সান্ত্বনার ভঙ্গিতে বললেন, কাইন্দেন না ভাবি, যেই আল্লাহ নিছে হে আল্লাহ দেখব, আপনি গো চিন্তা কি এর? বুলবুলির চাচাই আছে না, সব জায়গা জমি তখন আম গই, মানে বুলবুলির চাচা সব দেখে রাখবো, আপনি গো দেখব, আর কাইন্দেন না ভাবি। ক্রন্দনরত ফুলবানুর কানে কথার অল্পই ঢুকলো, তার চেয়েও কম ঢুকলো তার মাথায়। কিন্তু আশেপাশে থাকা মহিলারা বিষয়টা বুঝতে সময় নিলেন না। সারা মাস খোঁজ না নিতে আসা ছোট ভাই ব্রাদারই হক নিয়ে হাজির হয়েছে। ভালোই, কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। বাদ মাগরিব জসিম মিয়ার জানাজা এবং দাফন সম্পূর্ণ হলো। সবাই চলে গেলেও লক্ষ্যচক্ষুর আড়ালে থেকে গেল বুলবুলি। সদ্য বানানো মাটির ঢিবির ভেজা কণার দিকে তাকিয়ে রইল। এখনও সেখানে মানুষের হাতের ছাপ স্পষ্ট। হুট করে অভিমানে মনটা ছেয়ে গেল। আব্বা কিভাবে তাকে ফেলে রেখে চলে গেল? সময় গড়ালে কুকুরের ডাকে ধ্যান ভঙ্গ হলো তার। আকাশের দিকে তাকিয়ে বুঝল রাত হয়েছে অনেক, অন্তত কবরস্থানে থাকার মতো আর নেই। উঠে দাঁড়িয়ে ফের কবরের দিকে তাকালো। আজ থেকে তাহলে আব্বা এই ঘরের বাসিন্দা? বাড়ির কাছে আসতেই চিৎকার চেঁচামেচি শুনতে পেল। বিরক্ত হলো বুলবুলি। জসিম মিয়ার প্রস্থানে তার চোখ ভেজেনি বলে অনেকে দ্বিরুক্তি করতে ছাড়েনি, কিন্তু সে কি করবে? তার তো অভিমানে মনটা ছেয়ে গেছে। মন চাইছে আব্বার কোমর জড়িয়ে বলুক, কেন তাকে একা রেখে এই বিদায়? বুকটা ভার ভার লাগছে, মাথাও বেশ যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণার উৎপাত হয়েছে মাকে জড়িয়ে ধরার পর থেকেই, কিন্তু মায়ের বিলাপ আর শোনা যাচ্ছে না। তার বদলে ভেসে আসছে কারো তীক্ষ্ণ স্বরের চিৎকার। বাড়ির ভেতরে যেতেই বুলবুলি বুঝল আজ সে নিজ পৃথিবীর আকাশের সাথে সাথে জমিনটুকু হারিয়ে ফেলেছে। রাত করে বাড়ি ফেরা রেখার জন্য কোনো নতুন বিষয় নয়। কিছু পেতে হলে কিছু দিতে হয়। সে পয়সা কামাবে আর সময় দেবে না, তা তো হয় না। তবে এখানে সময়ের সাথে সাথে উপরি হিসাবে আরও কিছু দরকার পড়ছে। রেখার ধারণা এমনটা সবাইকেই ফেস করতে হয়। পথ চলতে গেলে তো কত কিছুর সম্মুখীন হতে হয়। তাই বলে তো আর ঘরে বসে থাকলে চলবে না। সে বরং এসব উপভোগ করে। ক্লায়েন্টরা যখন বলে, আপু আপনার কাছ থেকে যাওয়ার পর তো আমার দিক থেকে কেউ চোখই ফেরাতে পারছে না, বারবার ঘুরে তাকাচ্ছে। জানেন না আপু, এই 2 মাস আগেই আমি জয়েন করলাম আর আজ আমার বস আমাকে তার পিএ বানিয়ে নিয়েছে। সাডেন প্রমোশন। তবে আমার বিশ্বাস এটা আপনার হাতের কামাল। আমার মুখটা যা বানিয়ে দিয়েছেন না, বস তো ডুবে ডুবে জল খায় আজকাল। এমনতর রিভিউ বাক্য শুনে রেখার বুকটা গর্বে ফুলে ওঠে। নারীর লুকানো সৌন্দর্য ফুটিয়ে তুলতে তার যত কষ্ট, সৌন্দর্যের অবহেলা সে সহ্য করতে পারে না। কেন মেয়েদের এত কোমল সৌন্দর্য ঘরের 4 দেওয়ালের মাঝে অপচয় হবে? বিশ্ব দেখুক কি আছে নারীর কাছে। নিজ বুঝ তাকে এগিয়ে নিয়েছে অনেকখানি। আজ সে অনেকের আইডল, অনেকের স্বপ্নের রানী। তবে দুঃখের বিষয়, তানভীরটাই তাকে বুঝল না। বুঝবে কি করে? অফিসের বিয়েটা তো চোখে ঠুলি পরিয়ে রেখেছে। দিনের 24 ঘন্টার 18 ঘন্টায় থাকে ওই মেয়ের সাথে, আর বাকি 6 ঘন্টা ব্যয় করে রেখার সাথে ঝগড়া করতে। ঘরের তালা খুলে যার পর্নায় বিরক্ত হলো সে। পুরো ঘর এলোমেলো হয়ে আছে, একরকম তাণ্ডব যেন বয়ে গেছে এর ওপর দিয়ে। এগুলো সব তাকে গোছাতে হবে ভেবেই নিজের ভেতরকার প্রতিবাদী সত্তা ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, আমাকে কেন গোছাতে হবে? এসব কি আমি একা করেছি? তানভীরকেও করতে হবে। বাইরে তো শুধু ও একা কাজ করে না, আমিও খাম ছড়াই। তাহলে ভেতরের কাজ আমি একা করব কেন? উপযুক্ত যুক্তি পেয়ে মুখ ফিরিয়ে নিল রেখা। মনে মনে স্বস্তি পেল নিখুঁত যুক্তি পাওয়ার জন্য। ফ্রেশ হয়ে বাইরে থেকে আনা খাবার দিয়ে ডিনার সারল। তানভীরের জন্য অপেক্ষা করার ইচ্ছা না থাকলেও ফেসবুকিং করে কিছু সময় কাটাল। নিজের লাস্যময় ছবিতে ফলোয়ারদের আগ্রহ ভরা কমেন্ট দেখে আনন্দ লাগে। বিশেষ করে পুরুষ আকাঙ্ক্ষিতের ব্যবহৃত ভাষাগুলো যেন মনে শিহরণ জাগায়। কই, তানভীর তো কখনো এভাবে বলেনি। বেশ কিছু সময় পর তানভীর এলে নিতান্ত অনিচ্ছায় গেট খুলে দেয় রেখা। তানভীরের হাতের 3টা ব্যাগ দেখেও মুখ ফিরিয়ে চলে আসাটাকে বেশি যুক্তিযুক্ত মনে করে। তানভীর বলে, একটা ব্যাগ তো নিতে পারো, দেখছো যে আমার নিতে কষ্ট হচ্ছে। কেন? আমি নেব কেন? বাড়িঘর গোছাতে যে আমার কষ্ট হয় সেটা কি তুমি দেখো? মুহূর্তে ফোঁস করে উঠল রেখা। তুমি করোটা কি যে তোমার কষ্ট হবে? তাই তো, আমি তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াই, তাই না? যত রাজ্যের কাজ তুমি করো। গেটে লক করে তানভীর বলল, এই রাতে তোমার রেকর্ডার অন করো না। আই এম ভেরি টায়ার্ড নাও, জাস্ট গো অ্যাওয়ে ফ্রম মাই আইসাইট। তানভীরের শক্ত কণ্ঠে বলা কথাগুলো হজম করতে কষ্ট হলো রেখার। ধপ করে যেন মেজাজের বাতি জ্বলে উঠল। আইসাইট? তোমার আইসাইটে আমি থুতু ফেলি। ওই আইসাইটে যে কি করো আমার ভালো করে জানা আছে। 2 দিন, আগামী 2 দিনের মাঝে বাড়িতে কাজের লোক চাই আমি, না হলে দেখবে তোমার গোমর আমি কিভাবে ফাঁস করি। আশ্চর্য, কাজের লোক লাগবে বললেই হয়, বারবার এভাবে গোমর ফাঁসের কথা বলো কেন? শুনবে কেন? আজ মিরর হোটেলে তোমার পিএকে নিয়ে 4 ঘন্টা তুমি কি করেছ? আনসার মি। 305 নাম্বার রুমে ওই পেত্নিকে নিয়ে তুমি কি করেছিলে আমি জানি না ভেবেছ? ফুঁসতে লাগলো রেখা। চমকে উঠলেও সেটা প্রকাশ করল না তানভীর। শান্ত কণ্ঠে বলল,
আজকাল আমার উপর নজরদারিও রাখতে শুরু করেছ? বাহ, ইন্টারেস্টিং। কিন্তু একটু ভালো করে নজরদারি রেখো। আমার সাথে শুধু পিয়ে না, আরও 3 জন ছিল, ওরা পরে এসেছে। পুরো ইনফরমেশন কালেক্ট না করে যদি নিউজ টেলিকাস্ট করো তাহলে তো মুশকিল। দাঁড়ালো না তানভীর। কোনো রকমে কথা শেষ করে ওয়াশরুমে যেয়ে আশ্রয় নিল। মিথ্যেটা শক্ত ছিল না, রেখার হাত থেকে নিস্তার পেতেই এই টেকনিক। রেখাকে কিছুটা চিন্তিত মনে হলো। হোটেলের রিসেপশনিস্ট তার নিয়মিত ক্লায়েন্ট, মেয়েটা তাকে অর্ধেক ইনফরমেশন দিল কেন? তার হিসেবে গোলমাল লাগছে। সমীকরণ না মিলিয়ে চিৎকার করল সে, আমার কাজের লোক 2 দিনের মধ্যে চাই, ব্যবস্থা করছি। ওয়াশরুম থেকে চিৎকার করল তানভীর। রেখাকে ঠান্ডা রাখতে হলে আপাতত তার সাথে তাল মিলিয়ে চলতে হবে, সেটাই করবে তানভীর। এদিকে বুলবুলির ছোট চাচা ধুরন্ধর মানুষ। বড় ভাইয়ের দাফন হতে না হতেই সম্পত্তির কথা উঠিয়েছে সে। ফুলবানু শোকের আবহে থাকলেও মেয়ের চিন্তা তার মাথায় ছিল। বেঁচে থাকার এই শেষ অবলম্বনকে কি করে ভুলবেন তিনি? তাই দেবরের কথায় নড়ে উঠলেন। কথার ভাজি বুঝলেন তার সুযোগ সন্তানী মনের অস্তিত্ব। মেয়ের ভাগের একরত্তি সম্পত্তিটুকুর দিকেই তার নজর পড়েছে। ভাবি, আমি তো আপনাকে ভালা চাই, তাই না? ভাইয়ের মাইয়া তো আমারই মাইয়া, তাই বলতাছি ধানি জমিটা আপনি আমার নামে লিখা দেন। আপনারও লাভ হইব, বুলবুলিরও লাভ। বুলবুলির লাভ আপনার না দেখলেও চলব। আমার মাইয়া নিয়ে আমি যা পারি করুম। এইটা তো কিছু হইল না ভাবি, আপনি একা মাইয়া মানুষ, কত দিক দেখতে হয়। আপনি পারবেন না, না পারলে লোক রাখবো। ফুলবানু শান্ত উত্তর। বাড়ির মানুষ থাকতে আপনি লোক রাখবেন ভাবি? হ্যাঁ রে, কি আপনার বিশ্বাস লাগে না? বুলবুলি চাচি কথা বলল। আশেপাশে মানুষ কমতে শুরু করেছে। মুরব্বী গোছের মানুষেরা আগে প্রস্থান নিয়েছে, যার ফলে কথা বলতে ভাবতে হচ্ছে না বুলবুলির চাচাকে। যার ফলে কথার তুবড়ি ছুটিয়ে দিলেন তিনি। সেটা সহ্য হলো না সদ্য বৈধব্য বরণ করে নেওয়া ফুলবানুর। শোকের আবহ থেকেই তাকে জবাব দিতে হলো। কিন্তু চরিত্রে আঘাত এনে কথা বললে তিনি ঠিক থাকতে পারলেন না। বুলবুলির চাচা এবং চাচির অনবরত কথার হুল তাকে বিদ্ধ করল। এক পর্যায়ে বড় বড় করে শ্বাস নিতে হলো তাকে, আর তার পরপরই হেলে পড়লেন তিনি। আশপাশের মানুষ এতক্ষণ চুপ থাকলেও এবার ফুলবানুর কাছে ছুটে এলো। রাত্রির আঁধারের মাঝেই ডাক্তারের কাছে ছুটল এক প্রতিবেশী। সময়ের ব্যবধানে ডাক্তার এলেও পাস্ট পার্টিসিপল টেন্সের উদাহরণকে সত্যি করে দিয়ে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। বুলবুলি তার আসমান জমিন দুই হারালো। রক্ত মাংসে গড়া পাথরকে কি বলা যায় ভেবে পেলেন না ভদ্রমহিলা। একটু আগে যাকে উপদেশ দিচ্ছিলেন মাকে সামলানোর জন্য, এখন মন চাইছে তাকে বুকে নিয়ে কাঁদতে। মায়ের লাশের সামনে বুলবুলি স্রেফ একটা পাথরের মতো বসে আছে। বাবা হারানোর দিন পেরোয়নি, এর মাঝে তাকে নিঃস্ব করে দিয়ে দূর দেশে পাড়ি দিয়েছে মা। বুলবুলি জানে না দূরদেশ কতটা দূরে, ঠিক কতটা পথ অতিক্রম করলে বাবা মাকে এক ঝলক দেখা যাবে সে জানে না। আর রাখা ঠিক হইব না, হুজুর মাটি দেওয়ানোর ব্যবস্থা করেন। চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে বলল বুলবুলির চাচি। মুখে শোকের ভাব ধরে রাখা বেজায় মুশকিল হচ্ছে। বুলবুলির চাচা সেটা পারছিল না বলেই তাকে ঠেলে ঠুলে পাঠিয়ে দিয়েছে বাড়ির বাইরে। সম্পত্তি নিজেদের হওয়ার আনন্দ এখন প্রকাশ করা যাবে না, অন্তত 2-3 দিন দুঃখ মুখে নিয়ে থাকতে হবে। নড়ে চড়ে বসলেন ইমাম হুজুর। এক পলক বুলবুলিকে দেখে চোখ নামিয়ে নিলেন। কি বলে ওই অবুঝ শিশুকে সান্ত্বনা দেবেন বুঝতে পারলেন না। দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেলেন কবরস্থানের দিকে। রাতটুকু পার করতে চেয়েছিলেন। বুলবুলির চাচা বলে গেল লাশ বেশিক্ষণ রাখা উচিত না, এর মধ্যে রাতেই ফুলবানুর শেষ বিদায়ের বাহন তৈরি করতে হবে। জামাল ব্যাপারী এগিয়ে এসে মৃদু ধাক্কা দিল বুলবুলিকে। বাষ্পরুদ্ধ কণ্ঠে বলল, কিরে কান দোষ না কে? কান গলা ফাটাইয়া কান। নির্বিকার চেয়ে রইল বুলবুলি। মাথায় এক ধরনের ভোঁতা যন্ত্রণা বোধ হচ্ছে। কানে কেমন চিচি শব্দ করছে। শ্বাস নিতেও যে কষ্ট হচ্ছে এটা এতক্ষণে বুঝল সে। কি অদ্ভুত, একটুও কথা বলতে মন চাইছে না। মুখ বুজে সরে গেল জামাল ব্যাপারী। একবার বলতে চাইল, বুলবুলি তোর ওই মগ ডালের পেয়ারাটা দিব, একটু কান মা। বলতে পারল না। সব জায়গায় সবাই সবকিছু বলতে পারে না। চাচির কোলে থাকা বুলবুলিকে এটা বলা তার জন্য অনধিকার চর্চা করা হবে। লোকচক্ষে অতি দরদি খেতাব পেতে হবে। কিছুক্ষণের মাঝেই বরই পাতায় গোসল হলো ফুলবানুর। তার চূড়ান্ত যাত্রার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হলো। কেউ একজন বুলবুলিকে বলল, মায়ের মুখটা দেখ কানে বুলবুলি, আর কেউ নাই তোর। বুলবুলির কানে শুধু শেষটুকুই বাঁচতে লাগলো, আর কেউ নাই তোর, আর কেউ নাই তোর। খালি বাড়িতে বুলবুলিকে থাকতে হয়নি। চাচা নিজ গরজে তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে, যত্ন করে 3 বেলা খাইয়েছে। ঠিক 3 দিনের মাথায় চেয়ারম্যানের উপস্থিতিতে বুলবুলির সকল সম্পত্তির দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। এই স্বার্থের দুনিয়ায় এমন কাজ কে করে? এদিকে পথে দাঁড়াতে বিরক্ত বোধ করল তানভীর। গ্রামের আবহাওয়া তার বরাবরই অপছন্দের। আজকে অফিস মিস দিয়ে গ্রামে আসার শুধু একটাই কারণ, কোনোভাবেই উদ্দেশ্য সফল না করে শহরে ফেরা যাবে না, নয়তো রেখার সেই ক্যাচ 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 ক্যাচ। আর ভালো লাগে না এসব। সোজা ঢুকলেন চেয়ারম্যানের বাড়িতে। সারা বাড়িতে যেন উৎসব লেগে গেল। চেয়ারম্যান পারলে নিজের চেয়ার উঠিয়ে এনে দেন।
এই তানভীর হায়দারের সাহায্যে তার বহু পুরনো কীর্তি মাটি চাপা পড়েছে। আজ সেখানে গাছ হয়ে ডালপালা গজিয়েছে এবং সেটা সন্তর্পণের লোকচক্ষুর আড়ালে রেখেছে তানভীর। বিনিময়ে তিনি মাঝে মাঝে 2-1 কাপ চা খান। এমন মহান লোককে কিভাবে আপ্যায়ন না করেন তিনি? স্যার, আপনি আসবেন আমারে বললে আমি যাইতাম আপনারা নিয়ে আসতে। নিয়ে আর কি আসবে, আমি তো গাড়ি নিয়ে এসেছি। লজ্জিত হাসলেন চেয়ারম্যান। গলা খাঁকারি দিয়ে বললেন, স্যার হঠাৎ মানে আপনার অফিসে গেছিলাম, শুনলাম অনেক ব্যস্ত আছেন আজকাল। আপনার দরকার হইলে এই অধমেরে খালি একবার ডাক দিবেন। খাপছাড়া বানে বললেন চেয়ারম্যান, পাছে ভয়ে কোনোভাবে যেন লোকটা চটে না যায়। ব্যস্ত ছিলাম বটে, কিন্তু আমারই আসা দরকার ছিল। ভালো কথা মনে করেছ। আমার একটা কাজের মেয়ে দরকার, কম বয়সী, 10-12 এমন। বয়সের ব্যাপারে রেখা কিছু বলেনি, কিন্তু তাতে কি নিজের দিকটা দেখতে তানভীর ভুলে যাবে নাকি? কপালে ভাঁজ ফেলে চিন্তায় পড়লেন চেয়ারম্যান। তবে ক্ষণিকেই সে ভাঁজ মিয়ে গেল। চট করে উঠে দাঁড়িয়ে বললেন, আপনি একটু বসেন স্যার, মাইয়া একটা আছে, আমি আনার ব্যবস্থা করি। চট জলদি বুলবুলির চাচার সাথে দেখা করলেন চেয়ারম্যান। লোকটা শুনলেও রাজি হবে বলে মনে হলো না, কিন্তু চেয়ারম্যান নাছরবান্দা হয়ে ধরলেন। আরে মিয়া, পাগলামি করো কেন? এই মাইয়া গেলে হেড জায়গা জমি সব তোমার, আবার এই আপদ নিয়ে বেড়ানোর চিন্তাও থাকবো না। লোকের কাছে কইবা শহরে থেকে ভালো মতন পড়াশোনা করব, এর লেগা বোর্ডিংয়ে দিছ। 2 দিন পরে কইতে পারবা মাইয়ার পাংখা গজাইছে, তাই আম করে আসছিল না। কাহিনী শেষ। বুলবুলি চাচাকে ভাবতে দেখে চেয়ারম্যান কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তোমার কাছ থেকে কি বুলবুলিরে মাগনা নিমুনি? তোমার হাত বইরেই দিব। শেষের কথায় কাজ হলো। নগদ নোটের লোভ যেন লোকটার মুখ দিয়ে লালা ঝরতে লাগলো। ছুটে বাড়িতে যেয়ে বুলবুলির গোছগাছ শুরু করলো। বুলবুলি জিজ্ঞেস করতেই বলল, শহরে ভালো স্কুল পাইছি, ওইখানকার এক লোক আইছে, তার লগে তুই যা, খুব পড়াশোনা করবি, ঠিক আছে? বুলবুলির মন মানতে চাইল না। বাবা মাকে রেখে এক পা নড়তে সায় দিল না মনটা। কিন্তু গত কদিনে চাচির অবহেলায় চাচাতো ভাই বোনদের ব্যবহার যেন প্রতি মুহূর্তে বুকে হুল ফুটিয়ে দিচ্ছিল। অন্তত সেটা থেকে বাঁচতে পারবে ভেবেই নিজের একটা ছোট্ট পুটলি নিয়ে অজানার পথে পা বাড়ালো। তানভীর হায়দারের সামনে তাকে হাজির করা হলে তাকে আপাদমস্তক দেখল সে। সেই দৃষ্টি বুলবুলির কাছে বড় অপরিচিত এবং ভয়ঙ্কর লাগলো। বুকে রাখা পুটলিটা আরো শক্ত করে খামচে ধরল সে। বাবা মা কিছু বলল না? সন্দেহের দৃষ্টিতে চেয়ারম্যানের দিকে তাকালো তানভীর। 40 তানভীরের সেই দৃষ্টি যেন হুট করে ভয় ধরালো চেয়ারম্যানের অন্তরে। বাপ মা নাই স্যার, কয়েকদিন আগে সব মরে গেছে। যাক, তাহলে কোনো ফেউ নেই নাকি আছে? বুলবুলি চাচার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তানভীর। সে সবেগে মাথা নাড়ালো, মুখের চওড়া হাসি দিয়ে বোঝালো কোনো ফেউ নেই। তানভীরের গাড়িতে যখন বুলবুলি উঠল তখন ভিউ মিররের চাচার পেছন দিকটা দেখে বুকটা ধক করে উঠল, ঠিক যেন বাবা যাচ্ছে। ছুটে চলার রাস্তার এক প্রান্তে জুয়েলকেও দেখল। সে কি আজও তাকে বিয়ে করতে চায়? পেয়ারা বাগানের সামনে দিয়ে যাওয়ার সময় মনে হলো মগডালের সেই পেয়ারাটা আর খাওয়া হলো না। গ্রামের সীমান্তে এলে ইমাম হুজুরের কণ্ঠ পাওয়া গেল। মুয়াজ্জিন তাহলে আজও আসেনি? দরাজ গলার আজান মুহূর্তেই চোখের সামনে তাজা দৃশ্য তুলে ধরল। ওই যে ফুলবানু বলছে, তুই আবার বাইরে যেতেছস? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। জসিম মিয়ার পেছনে লুকালো বুলবুলি। কিন্তু হায়, হুট করে সব আধার হয়ে গেল। বিশাল এক অট্টালিকা, কতগুলো জানালা এক সারিতে আছে, গুণে শেষ করতে পারল না বুলবুলি। তার আগে লোকটার আদেশে তার পিছু নিতে হলো। শহরে ঢোকার পর থেকেই তার চোখের পলক পড়া কমে গেছে। বিস্মিত হয়ে এপাশ ওপাশ দেখছে সে। কত উঁচু উঁচু দালান, এসবে মানুষ থাকে? ভাবতে মাথা ঘুরে যায় তার। অনেক দূর থেকে একটা দালানের জানালা গুনছিল। 15টা জানালা ছিল সেখানে। সেই সবগুলোতে মানুষ থাকে। আজব লাগে বুলবুলির কাছে। ওইসব খুপড়ির ভেতর এরা কিভাবে থাকে? চারদিকে হর্নের শব্দে যখন কানে তালা লাগার জোগাড়, তখন তানভীর তাকে নামতে বলল। লোকটার কথা শুনলেও উত্তর দিল না বুলবুলি। গাড়ি চলার এই 2-3 ঘন্টার সময়ে বুলবুলিকে ফিরে ফিরে দেখছে তানভীর। বুলবুলি বুঝতে পেরেছে, কিন্তু তার বিপরীতে কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত সেটা বুঝতে পারেনি। তবে এইটুকু বুঝেছে যে তার ছোট্ট এই জীবনটা এক নতুন দৃষ্টির সম্মুখীন হয়েছে সে। তানভীরের চাহনি তার কাছে খুব অপরিচিত লেগেছে। কেমন যেন বুঝে উঠতে পারে না সে। তানভীর গেট খুলে দিলে বের হয় বুলবুলি। সামনের দালানের উচ্চতা দেখতে থাকে। তবে জানলা কতগুলো সেটা গুনে শেষ করার আগেই তাকে বিশাল এক গেট দিয়ে ভেতরে ঢুকতে হয়। তানভীরের পিছু পিছু ছোট্ট একটা ঘরে ঢুকে সে। তারপর তানভীর 10 লেখা একটা বোতামে চাপ দিলে একটু পর দরজাটা বন্ধ হয়ে যায়। হঠাৎ করে বুলবুলির মনে হয় এক ধাক্কায় সে উপরে উঠছে এবং নিচে নামছে। ফলে তার মাথাটা ঘুরে ওঠে। পড়ে যেতে নিলে তানভীর তাকে খপ করে ধরে। সোজা করে তাকে ছেড়ে দেওয়ার বদলে ধরে থাকলেও সেই স্পর্শ বদলে যায় ক্ষণিকে। বুলবুলির অস্বস্তি হয়। এভাবে তাকে কেউ ধরেনি, না বাবা না চাচা। জামাল ব্যাপারের কানমালাও এমন ছিল না। জুয়েল একদিন হাত ধরেছিল, সেদিনও এমন লাগেনি। অস্বস্তির রেশ কাটাতে গা মুচড়ে সরে আসে সে। তানভীর নীরবে দেখে।
ছেড়ে দিয়েও কিছু বলে না। স্বল্পক্ষণের মাঝে 11 তলায় উঠে পড়ে তারা। ফ্ল্যাটের দরজা খুললে বুলবুলির সবার আগে চোখ যায় ডাইনিংয়ে ঝুলতে থাকা বিশাল ঝাড়বাতির দিকে। অবাক বিস্ময়ে লক্ষ্য করে সেটা। হঠাৎ ভারিক্কি সুরে ধ্যান ভাঙে। শোনো, এখন থেকে তুমি এখানে থাকবে, ওই যে ওই রুমটাতে, বলে অল্পদিন ব্যবহৃত স্টোর রুম দেখিয়ে দিল তানভীর। দরজা খুললে মাকড়সার সংসার বুলবুলির নজরে এলো। তানভীর বলল, এখানে থাকবে আর বাড়ির দেখাশোনা করবে, বুঝেছ? সারাদিনের মৌনতার পর বুলবুলির কণ্ঠে স্বর এলো। আস্তে করে সে জিজ্ঞেস করল, আর আমারই স্কুল? স্কুল? কিসের স্কুল? ভ্রুকুঁচকে তাকালো তানভীর। দৃষ্টি সরিয়ে আনার কোনো চেষ্টা করল না। ওইদিকে চোখ যাচ্ছে বারে বারে। ও ছোট্ট পুটলিটা বুকে ধরল বুলবুলি। চাচার বলা কথা মনে পড়ে গেল। আমারে এইখানে ভালো স্কুলে ভর্তি করাইবেন না? কি? এসব কে বলেছে তোমাকে? পুটলির কারণে দৃষ্টির গতি থেমে গেলেও পূর্বের ধারণকৃত ছবি জাবর কাটতে লাগলো তানভীর। চাচায়? তোমার চাচা তোমাকে কি বলেছে আমি এসব জানি না, কিন্তু তুমি এটা জেনে রাখো যে তুমি আমাদের বাড়িতে কাজ করতে এসেছ, কাজের লোক হয়ে, বুঝেছ? বিরক্ত হয়ে বলে নিজের ঘরে গেল তানভীর। আজ সারাদিনে না হয়েছে শরীরের আরাম, না হয়েছে চোখের আরাম। গ্রামের মহিলাগুলো এখনো এমন করে চলে যে চোখের শান্তির উপায় নেই। না, এখনো ওদের কাছে স্বাধীনতার স্লোগান পৌঁছেনি। শরীরকে আরাম দিতে হলে এখন সীমাকে দরকার। মেয়েটা তার বিয়ে, ওর ভাইটাল স্ট্যাটিস্টিক দেখলেই চোখের আরাম পায় তানভীর। সেটা যেহেতু এখন সম্ভব না, তাই হাতের মুঠোর ফোনটাকেই কাজে লাগাতে হবে। এখানে বিচরণ করতে কোনো বাধা নেই, আর মন মানছে না। বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইল বুলবুলি। হাতের বাঁধন ঢিল হয়ে কখন যে পুটলিটা পড়ে গেছে ঠিকই পেল না সে। তার মাথায় তখন ঘুরছে তানভীরের কথা। সে এখানে কাজের লোক হিসেবে এসেছে, চাচা তাকে মিথ্যা বলেছে। বুক কাঁপিয়ে কান্না এলো বুলবুলির। হালকা স্বাস্থ্যের মেয়েটা থপ করে বসে পড়ল ফ্লোরে। বহুতল ভবনের উঁচু জায়গায় দামি ঝাড়বাতির নিচে বসে জীবনের নতুন অনুভূতি উপভোগ করল বুলবুলি। রাত 8টার দিকে দরজার শব্দে হাঁটু থেকে মুখ তুলল বুলবুলি। তানভীর তাকে রেখে বেরিয়েছে সে বিকেলে। বাড়ি থেকে দরজা তালা দিয়ে গেছে। সন্ধ্যা হতে শুরু করলে ভয় পেতে লাগলো বুলবুলি। নীরব ফ্ল্যাটে আধার তাকে ভীত করে তুলল। নিজের জন্য বরাদ্দকৃত ধুলো মলিন ঘরে হাঁটুতে মুখ গুজে পড়ে রইল। উপরে ঝুঁকে থাকা মাকড়সার দল থেকে থেকে বুলবুলির পিঠের কাঁপুনি দেখতে পেল। বুলবুলি যে কাঁদছে এটা কি তারা বুঝল? কে জানে। দরজার শব্দে ভয় কমার বদলে বাড়ল। কে এসেছে বুঝল না বুলবুলি, কিন্তু একটু পরেই দরাম করে স্টোর রুমের দরজা খুলে গেল। মুখ তুলে তাকিয়ে জড়সড়ো হয়ে গেল সে। রেখা দাঁড়িয়ে আছে দাম্ভিক ভঙ্গিতে। তানভীর একটা কাজের লোক আনবে বলেছিল, এটাই কি সে? তাই মনে হচ্ছে। এবার তাহলে একটা ছোট মেয়ে ধরে এনেছে, যাক এও শান্তি। আগের মেয়েটার যদিও 15 বছর বয়স ছিল, তবুও সে ভাবনায় রেশ টেনে বুলবুলির দিকে তাকিয়ে রেখা বলল, কি নাম তোর? বুলবুলি। নামটুকু বলতে বেশ কষ্ট হলো। নামের কি বাহার। যাক, তোকে যে জন্য আনা হয়েছে সেই কাজের নমুনা কই? বুলবুলি বুঝল না তাকে কি বলা হচ্ছে। অপলক তাকিয়ে রইল। রেখা খেকিয়ে উঠল। ওরকম করে তাকিয়েছিস কেন? তোকে কি এমনি এমনি ভাত দেব? ঘরের কাজ কে করবে? শোন, আজকে বলে দিচ্ছি, রোজ রোজ যেন বলতে না হয়। আমি চলে যাওয়ার আগে সকালে নাস্তা বানাবি, আর যাওয়ার পর দুপুরের খাবার। রাতের খাবার সন্ধ্যার সময় রান্না করবি, যেন গরম থাকে। ঘর বাড়ি সব গুছিয়ে রাখবি, আর জিনিসপত্র এদিক সেদিক হলে তোর খবর খারাপ আছে। দাঁড়ালো না রেখা। এক নিঃশ্বাসে সব বলে চলে গেল। কিছু কথা না বুঝলেও কথার সারমর্ম ধরতে বেগ পেতে হলো না বুলবুলিকে। গলায় দলা পাকানো কান্নাকে ঢোকের ধাক্কায় বুকে পাঠিয়ে দিল। বুকের ভার তার ওজন বাড়াতে লাগলো ক্ষণে ক্ষণে। 2 দিন যেতেই এদের নিয়ম ধরতে পারল বুলবুলি। রেখা বেরিয়ে যায় সকাল 8টায়, তবে তার ফেরার ঠিক ঠিকানা নেই। তানভীর বের হয় 10টার দিকে। সেও মন মুর্জি মতো ঘরে ফেরে। নিত্য ঝগড়া এদের রুটিন। দেখা হলে সে যে শুরু হয় পরদিন সকাল পর্যন্ত সেটা চলতে থাকে। বুলবুলি স্মৃতি হাতড়ে এমন দিন পায় না যখন মা বাবাকে এমন ঝগড়া করতে দেখেছে। কাজের প্রথম দিন রেখা রান্নার বিষয়ে বুঝিয়ে দিয়েছিল। পাশের ফ্ল্যাটের বুয়াকে ডেকে এনে বিভিন্ন রকম মেশিন ব্যবহার করা শিখিয়েছে। বুয়া মহিলাটা যাওয়ার আগে বুলবুলি মাথায় হাত বুলিয়ে দিয়েছে। কথা না বললেও বুলবুলি বুঝল এই ধারার স্পর্শ তার বড় চেনা। তার শুকনো মরুভূমিতে ওই স্পর্শ এক পশলা বৃষ্টির মতো ছিল। রান্নার হাতে খড়ি মায়ের কাছে হলেও ভারী রান্না তাকে করতে হয়নি। টুকটাক করে প্রথম দিন চালালে রেখা ধমক দিয়ে মেনু বলে দিল। কিন্তু সেদিনই একটা অঘটন ঘটালো বুলবুলি। আনারি হাতে ব্লেন্ডার মেশিন ব্যবহার করতে যেয়ে কাঁচের জার ভেঙে ফেলল। বাড়ি ফিরে অবস্থা দেখে রেহা তার নতুন রূপ প্রকাশ করল। স্টোর রুম থেকে একটা লোহার লাঠি জাতীয় জিনিস এনে গুনে গুনে 5 বার সর্বশক্তি দিয়ে বুলবুলির পিঠে আঘাত করল। প্রথমবার গলা ফাটিয়ে চিৎকার করলে রেখার শক্তি যেন আরও বাড়ল। 2 বার ব্যাপারটা ঘটলে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে রাখল বুলবুলি। ঠোঁট ফেটে রক্ত বের হলো। ব্যথা চোটে কলজেটা বেরিয়ে আসতে চাইল। সাদা রঙের ফ্রকটা পিঠের কাছে ছোপ ছোপ লাল দাগে ভরে গেল। রাত হলে অভুক্ত পেট নিয়ে উপুর হয়ে শুয়ে পড়ল বুলবুলি।
ঝুলন্ত মাকড়সার বাড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, মা, আব্বা। মেয়েটা দাঁড়ানোর ভঙ্গি চট করে রাগিয়ে দিল তানভীরকে। ক্যামেরাম্যানকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে জোরে ধমক দিল সে। তোমাকে আমি এজন্য এখানে এনেছি? বজ্র কণ্ঠের ধমকে বাস্তবিকে চমকে উঠল 21 বছর বয়সী তরুণী। তাকিয়ে রইল তানভীরের দিকে। সে দৃষ্টি দেখে তানভীর বুঝল একটা ভুল কাজ হয়ে গেছে। শ্বাস ছেড়ে চোখ বন্ধ করে নিজেকে সামনে নিল। অতঃপর নরম কণ্ঠে মেয়েটাকে বলল, তুমি যে কত সুন্দর একটা মেয়ে সে সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? তোমার সৌন্দর্যের লেভেল সম্পর্কে যদি তুমি জানতে তাহলে নিজেকে এভাবে পৌঁছতে দিতে না। এতদিন পার করে যাও বা ঠিক পথে এলে তাও কৌশল জানলে না। এমনভাবে নিজেকে উপস্থাপন করো যেন তোমার সৌন্দর্যে সবাই কুপকাত হয়ে যায়। বুঝতে পেরেছ? নরম স্বরে কণ্ঠে সুধা মিশিয়ে বলল তানভীর। তার এক একটা কথা যেন তরঙ্গায়িত সুরের ন্যায় বাজল মেয়েটার কানে। নিজ সৌন্দর্য সম্পর্কে এমন উক্তি শুনে গর্বে বুকটা ভরে গেল। এক অসীম সুখে ভাসতে লাগলো সে। মেয়েটার মুখ দেখে তানভীর বুঝল কাজ হয়ে গেছে। ফিরতে পথে সীমাকে লক্ষ্য করে ইশারা করল। তার ইশারা বুঝতে সময় লাগলো না সীমার। এগিয়ে যেয়ে মেয়েটার গলায় পেঁচানো ওড়নাটা সরিয়ে দিল। রিবন করা চুলগুলো সরিয়ে সুপ্ত সৌন্দর্য প্রকাশে লেগে পড়ল। হাত পায়ের লাস্যময়ী ভঙ্গিমা ক্যামেরার চকচকে ডিসপ্লেতে অন্যরকম লাগলো। ক্যামেরাম্যানের অপলক চাহনিতে মেয়েটা বুঝল বাস্তবিকই তার সৌন্দর্যের প্রকাশ ঘটেছে। পত্রিকার এক বিজ্ঞাপনের জন্য একজন মডেল দরকার ছিল। এরকম কাজের জন্য তানভীর বরাবরই মেয়েদের পছন্দ করে। মুখে বলে লেডিস ফার্স্ট। নারীর সৌন্দর্যের কাছে অন্য যে কোনো সৌন্দর্যই নস্যি। সে সৌন্দর্যকে পুঁজি করে যদি একটু কামাই করা যায় তাতে ক্ষতি কি? সে তো আর কাউকে ধরে বেঁধে আনছে না। তবে মেয়েটাকে চোখে লেগেছে। আজকে একবার লাঞ্চ অফার করবে। মনে হয় না নির্বাহী সম্পাদককে রিজেক্ট করবে সে। তারপরের ঘটনা কোন দিকে মন নেবে সেটা তানভীরের মুড বলবে। রহস্যময় হাসি খেলে গেল তানভীরের চেহারায়। এদিকে জ্বর তপ্ত শরীর নিয়ে টেবিল সাজালো বুলবুলি। শহরে আসার মাস পেরিয়েছে, তবে তার অভিজ্ঞতার ঝুলিতে এই ছোট্ট খুপড়ির 4 দেওয়াল সীমাবদ্ধ। নিত্য এক রুটিনে চলছে তার জীবন। সকালবেলা রান্না করা, সেটা অবশ্য রুটি বা হালকা কিছুর উপর দিয়ে যায় বলে বাঁচা, নয়তো দুপুর বা রাতের রান্নার সময় প্রায় দিনই কিছু না কিছু ভুল করে সে। ফলস্বরূপ নিজ শরীরটাকে রেখার হাতে তুলে দিতে হয়। যতক্ষণ ইচ্ছে সেটার সাথে নিজের মন মর্জি মতো ব্যবহার করে ক্ষান্ত হয় রেখা। বুলবুলির উজ্জ্বল শ্যামলা গায়ের রং আরও কিছুটা উজ্জ্বল হয়েছে। ঘাড়ে পিঠের দাগগুলো তাই জ্বলজ্বল করে। তবে এখানে আসার কিছুদিনের মাথায় রেখা তাকে 3 পিস পরার নির্দেশ দিয়েছে। সেসব বুলবুলি নেই জানলে নিজ উদ্যোগেই তাকে কতগুলো 3 পিস কিনে দিয়েছে রেখা। আজকাল সেটার ওড়না দিয়েই নিজেকে ঢেকে রাখে বুলবুলি। নিজের শরীরের বৃদ্ধি বুঝতে পারে সে, সাথে সাথে বুঝতে পারে তানভীরের দৃষ্টির লক্ষ্য। যবে থেকে বুঝতে পেরেছে তবে থেকে নিজেকে আড়াল করতে শুরু করেছে বুলবুলি। এমন দৃষ্টির সামনে নিজেকে খোলা ছেড়ে দেওয়ার মতো বোকা সে নয়। গেস্ট রুমের ছোট ব্যালকনিটা যে দাঁড়ালো বুলবুলি। 11 তলার এই বারান্দা থেকে যেন পুরো শহরটা দেখা যায়। চারদিকে তাকিয়ে একটুখানি সবুজ খোঁজে বুলবুলি। তার আজন্ম নীর পায় না। একটু সবুজের কি অভাব। নিজের জন্য বরাদ্দকৃত রুমে যায় বুলবুলি। তার বোল বন্ধ হয়েছে মায়ের প্রস্থানের সাথে সাথে। বকা দেওয়ার মানুষটা নেই, ঝগড়া করার জন্য সেই বুলবুলিও নেই। তার ডাক থেমে গেছে। তবে বুক ভার লাগলে বারান্দা দাঁড়িয়ে থাকে কোনো পাখির আশায়, নয়তো নিজের ঘরের ঝুলন্ত মাকড়সার সাথে কথা বলে। এটা সেটা কত কিছু। গেট খোলার শব্দে ধ্যান ভাঙলে ভাবতে বসে বুলবুলি। এই মুহূর্তে কে এলো? এখন তো কেউ আসে না। দরজার ফাঁকা দিয়ে মাথা বের করে দেখল তানভীর এসেছে, সাথে একটা মেয়ে। সাথে না বলে কাছে বলা উচিত। তানভীরের হাত মেয়েটার কোমরে। মেয়েটার হাসি মাখা মুখে বলে দিচ্ছে সে স্বেচ্ছায় এসেছে। অবাক হলো বুলবুলি। তানভীরের চরিত্র আঁচ করতে পারলেও কোনো মেয়ে যে স্বেচ্ছায় এভাবে কোনো পুরুষের সাথে আসতে পারে সেটা বুলবুলির ধারণার বাইরে ছিল। তানভীর দেখার আগে চট করে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল বুলবুলি। মেয়ে হিসেবে প্রকৃতিগতভাবেই বেশ কিছু জিনিস তার বুঝে এসে গেছে। 11 বছর বয়সের মেয়েটা ইতিমধ্যেই পৃথিবীর নরম চাদর দিয়ে ঢাকা শক্ত অংশ দেখে ফেলেছে। কিছু সময়ের ব্যবধানে পাশের রুম থেকে আগত শব্দে নড়ে ওঠে বুলবুলি। কেমন এক চিৎকার শুনতে পায়। তারপরে তানভীরের গলা। আস্তে আস্তে সেটাও থেমে যায়। কুলকুল করে ঘামতে থাকে বুলবুলি। তার মন বলছে কিছু একটা ঠিক নেই। ঘর ঝাড়ু দেওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয়েছিল বুলবুলি। সে সময় তানভীর এবং মেয়েটাও বের হয়। মেয়েটার বিধ্বস্ত অবস্থা ছিল চোখে পড়ার মতো। তবে তানভীরের দিকে তাকাতে চোখ সরিয়ে নেয় বুলবুলি। রান্নাঘরে গেলে পেছন থেকে তানভীর তাকে ডাক দেয়। কি দেখেছ? শান্ত কণ্ঠ। ভয় পায় বুলবুলি। আজকাল ভয়ই তার সঙ্গী। ভয়ের টানে কোনোদিন এই খুপড়ি থেকে পালানোর চিন্তা মাথায় এলেও তাকে দূরছাই করে তাড়িয়ে দিয়েছে সে। ঢোক গিলে মাথা নাড়ায় বুলবুলি। কিছু দেখেনি সে। তানভীর হাসে, ঘাড় বাঁকিয়ে বলে, গুড, বুদ্ধিমতী হয়ে যাচ্ছ দেখি। আমি কিন্তু বুদ্ধিমতীদের পছন্দ করি। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে বুলবুলি। সে কি রেখাকে কথাগুলো জানাবে? তাহলে কি সে আরও একদিন অভুক্ত থাকবে? থাক, দরকার নেই। আজকাল বুলবুলির খাবারের প্রতি খুব টান তৈরি হয়েছে। এক এক দানা ভাতের মূল্য সে বোঝে।
নিজের কাজে মনোযোগ দেয় বুলবুলি। ফেলে আসা গ্রামের স্মৃতি বারবার মস্তিষ্কে হানা দেয়। কান্না ছিটকে আসতে চায়। চোখের পাতায় বাবা মায়ের ছবি ভাসতেই অশ্রু নদীর জল গড়িয়ে পড়ে। মনটা বারেবার জিজ্ঞেস করে, কবে এই জীবন থেকে মুক্তি পাবে সে? কবে? দিন গড়ানোর সাথে সাথে বুলবুলি চিনেছে রেখাকে, তানভীরকে। নিজের শরীরের দাগগুলো আজ তাকে হাসায়। তাচ্ছিল্যের হাসি হেসে সে ভাবে, চাচারা ভালো আছে তো, সুখে আছে তো? তবে ইমাম সাহেব, তার স্ত্রী অথবা জামাল ব্যাপারীর মুখটা মনে হতেই বুলবুলির মরা বাগানে শখের ফুল ফোটে। একটা বার ফের ওই গ্রামে যেতে মন চায়। আচ্ছা, জুয়েল কি তাকে এখনো বিয়ে করতে চায়? কি আশ্চর্য, এখনো জুয়েলের কথা মনে পড়ে। ইদানিং বেশ বিরক্তি বোধ করছে বুলবুলি। সেদিনের পর থেকে তানভীর বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের বাড়িতে নিয়ে আসে, সময় কাটায়, অবশ্যই বদ্ধ ঘরে। রেখা এসে নিজের ঘরের চিত্র সম্পর্কে বুলবুলিকে প্রশ্ন করলে সে উত্তর দিতে পারে না। আমতা আমতা করতে শুরু করলে রেখা মুখের বদলে হাত ছাড়ায়। সেদিন ধাক্কা দিয়ে ফেলে দেওয়াতে কাঁচের টেবিলের কোণা বুলবুলির গালে ঢুকে গিয়েছিল। ফলস্বরূপ ব্যথায় বেশ কিছুদিন মুখ নাড়াতে পারেনি। এখনও সে দাগ জলজল করছে। তবে আজকাল সে রেখার থেকে বেশি ভয় পায় তানভীরকে। রেখার নির্যাতনের ধরন সম্পর্কে সে জ্ঞাত, তবে তানভীরের আচরণ তার কাছে রহস্যময় লাগে। কবে কোন দিক দিয়ে লোকটা ঝড় উঠাবে সে জানে না, তবে আজ করতে পারছে সেই ঝড়ে সে সমূলে উপড়ে যাবে। এই তো সেদিনের কথা। রেখা ফেরার আগে তানভীর ফিরেছে, যেটা প্রায় মাসখানেক ধরে হচ্ছে। বুলবুলি খাবার দেওয়ার জন্য টেবিলের সামনে দাঁড়িয়েছিল। তানভীর ডাকলে তরকারি এগিয়ে দিতে যায়। সে সময় হুট করে তানভীর তার কোমরের নিচে হাত রাখলে ঝট করে সরে যায় সে। হাত থেকে তরকারি বাটি পড়ে যায়। অবাক হয়ে লোকটার দিকে তাকালে দেখে সে হাসছে। বুলবুলি মনে হয় হাসিটা বড় ভয়ঙ্কর। সেদিন রাতে রেখা ফিরে বুলবুলির ঘাড় ধরে দেওয়ালের সাথে পরপর 5 বার তার মাথায় আঘাত করেছে, কারণ বুলবুলি তার বহুমূল্যের জিনিস নষ্ট করেছে। সে সময় আবছা চোখে বুলবুলি মনে হচ্ছিল রেখার সাথে 5-এর বিশেষ কোনো সম্পর্ক আছে। সেদিন পিঠে আঘাত করল 5 বার, মাথায় আঘাত করল 5 বার। তানভীরের করা আচরণের কথা বললে সে আঙুল কাটার হুমকি দিয়েছে, তাও 5টা। একসময় বুলবুলির দেহে স্নেহ স্নেহ গন্ধ থাকত, জসিম মিয়ার আদর মাখা এবং ফুলবানুর শাসন মাখা স্নেহের গন্ধ। আজ সেখানে লাল নীল রং জায়গা করে নিয়েছে। মাঝে মাঝে এটা ভেবে ভ্রম হতে পারে যে বুলবুলি একটা আকাশ, যার দেহে 7 রঙের রঙিন মেলা বসেছে। সে থেকে বুলবুলি রেখার কাছে নালিশের পর্ব বাদ দিয়েছে। বিচারক নিজেই যদি অপরাধী হয়, তাহলে তার কাছে কিভাবে বিচার দেওয়া যায়? তার নিজের বিচার কে করবে? রেখাকে অপরাধী বলার যথেষ্ট কারণ বুলবুলের কাছে বিদ্যমান। তানভীরের অনুপস্থিতিতে বাড়িতে যতটা সময় রেখা থাকে, ততটা সময় ব্যয় করে মোবাইলের পেছনে। প্রায় সময় কারোর সাথে কথা বলে। বেশিরভাগ কথা বুলবুলি বুঝতে পারে। বয়স যুগ হতে যাওয়া মেয়েটা বোঝে, সেটা কোনো সাধারণ ফোন আলাপ নয়। বদ্ধ ঘরে থেকেও যেন সে রেখার বাইরের জগৎ বুঝতে পারে। অনুভূতিহীন মেয়েটার হৃদয়ে এই দম্পতির প্রতি ঘৃণা জন্ম নেয়। ঘড়ির কাটার সময় জানালে বুলবুলির ধ্যান ভাঙে। আজকাল সে বেশিরভাগ সময় ব্যয় করে ভাবনা চিন্তা করে। বুকে কথার পাহাড় জমলে মাকড়সার জাল ভরা ঘরটায় সিজদায় নুয়ে পড়ে। ইমাম সাহেব বলেছিলেন, কথা বলার সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা নাকি সিজদা। এখানে নাকি আল্লাহ বান্দার সব কথা শোনেন। বুলবুলিও বলে, এদিক সেদিক কত কথা সে জানে না। ছেঁড়া জায়নামাজটা ঠিকমতো ডাকপিয়নের কাজ করে নাকি। রাত 11টা বাজলে ভয় পায় বুলবুলি। এখনও তানভীর বা রেখা কেউই আসেনি। দুইজন যেন দুজনের প্রতিযোগী। একজন একদিন দেরি করলে অপরজনের পরদিন আরও দেরি করা চাই। কেউ কারো শাসন বারণ মানতে চায় না। কি অদ্ভুত সম্পর্ক। বেলকনি থেকে নিজের রুমে যায়, গা থেকে ওড়না খসিয়ে ছোট্ট জানলাটার ধারে বসে। গরম 80 সময়টাতে তার ঘরে কোনো ফ্যান নেই। রেখা বলেছে এই জানলা দিয়ে নাকি হুড়হুড় করে বাতাস আসে। বুলবুলির ফ্যানের কোনো দরকার হবে না। অবশ্য রেখা না দিলে সে কখনো নিজ থেকে চাইতো না। সে অধিকার তার নেই। এক পৃথিবীতে থেকে বাতাসের সমুদ্র থেকে একটু বাতাস যাওয়ার অধিকার তার নেই। চোখটা লেগে এসেছিল বুলবুলির। ঘুমের মাঝে সে স্বপ্ন দেখল তার গায়ে এক বিশাল টিকটিকি। অস্বস্তি ভরে সেটা ফেলে দিতে চাইলে যেন আরও চাপড়ে ধরল। অক্সিজেনের কমতি অনুভব করলে বড় বড় করে শ্বাস নিতে শুরু করল সে। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করল টিকটিকিটাকে সরিয়ে দিতে। তখনই ভয়ঙ্কর এক চড়ে তার ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে ভেসে আসা আলোতে ঘুম ভাঙা চোখে হিংস্র তানভীরকে দেখতে পেল বুলবুলি। মুহূর্তেই ভয় যেন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। তোতলাতে শুরু করল সে। আপনি এখানে কেন? সেটা জানতে হলে আমাকে আমার কাজ করতে দিতে হবে। এত মোচড়ামুচড়ি করলে তো চলবে না। বুলবুলি নামটা বেশ টেনে টেনে বলল তানভীর। দুনিয়ার কঠিন দিকটা দেখে ফেলা বুলবুলি যেন ধেয়ে আসা ঝড়ের পূর্বাভাস টের পেল। ঝট করে উঠে দাঁড়িয়ে চলে যেতে চাইলেই তাকে আটকে ফেলল তানভীর। একটা বাচ্চা মেয়ে আমার হাত থেকে পালিয়ে যাবে, এটা ভাবলে কিভাবে তুমি? বুলবুলির 2 হাত নিজের এক হাতে নিয়ে তার কোমর শক্ত করে ধরল তানভীর। যৌবন পেরিয়ে যাওয়া লোকটার চোখের উন্মত্ততা বুলবুলি টের পেল কিনা বোঝা গেল না। আমারে সারেন, আল্লাহর দোহাই লাগে, আমারে সাইরা দেন।
একদম চিৎকার করবে না, আমাকে আমার কাজ করতে দাও, না হলে তোমার সাথে কি হবে ভাবতেও পারছো না। রাতের নিস্তব্ধতায় তানভীরের কণ্ঠ অদ্ভুত শান্ত শোনালো। শেষ পরিণতি হিসেবে মৃত্যুর হিসেব কষে বুলবুলি বুঝতে পারল সে এটার অপেক্ষাতেই ছিল। তানভীরের হাত থেকে বাঁচতে হলে যদি মৃত্যুকে বরণ করে নিতে হয় তাহলে তাই সই। যদিও সে জানে না তানভীর কেন এমন করছে, তবুও তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল এর চেয়ে মৃত্যু শ্রেয়। ভাবনার প্রতিফলন স্বরূপ তানভীরের হাতে শক্ত একটা কামড় দিল সে। মুহূর্তেই যেন আহত বাঘের মতো গর্জে উঠল তানভীর। রক্তচক্ষু নিয়ে বুলবুলিকে দেখে তার স্পর্শকাতর অঙ্গে শরীরের সর্বশক্তি দিয়ে চেপে ধরল। অসহনীয় ব্যথায় চিৎকার করে উঠল বুলবুলি। অভুক্ত দুর্বল অত্যাচার সহ্য করে আসা শরীরটা আজ নতুন করে অত্যাচারের মুখোমুখি হল। ভয়ঙ্কর ব্যথার কারণে কিছুটা নেতিয়ে পড়ল বুলবুলি। তানভীর সে সুযোগে তাকে নিচে ফেলে দিতে চাইলে ফের যেন বুলবুলির শরীরে শক্তি এলো। বাচ্চা মেয়েটাকে আয়ত্তে আনতে তানভীরের ঘাম ছুটে গেল। কুত্তার বাচ্চা, সার আমারে, জানোয়ার, সার কইতেছি। পরিচিত শব্দের গালি তানভীরকে আরো রাগিয়ে দিল। ওন্না বুলবুলি আগেই সরিয়েছিল, তাই তানভীরের আক্রমণের শিকার হলো তার জামা। গলার কাছ থেকে এক টান দিয়ে সেটাকে ছিঁড়ে ফেলল তানভীর। তারপরই এক ধাক্কায় বুলবুলির মাথাটা দেওয়ালে ঠুকে গেল। এই প্রথম যেন বুলবুলির কাছে রেখাকে খুব কাঙ্ক্ষিত মনে হলো। চাইলেও এই মুহূর্তে রেখা আসুক। এই অবস্থায় তাকে দেখলে নিশ্চয়ই সে এগিয়ে আসবে, কিন্তু হায়, সে কি আর জানে রেখা আরেকজনের মনোরঞ্জনে ব্যস্ত। মাথাটা ঘুরে উঠলেও নিজেকে সামলে নিতে চাইল বুলবুলি। মন বলছে আজ তানভীরের হাতে ধরা দিলে এটা হবে জীবনের সবচেয়ে বড় ভুল। সেই ভুল এড়াতেই দৌড়ে ডাইনিংয়ে চলে গেল সে। মাথায় আঘাত দেওয়ার পর তানভীর কিছুটা নিশ্চিন্ত হলো। মেয়েটাকে নেতিয়ে পড়তে দেখে ভেবেছিল পাখি বসে এসেছে, কিন্তু বুলবুলিকে বের হয়ে যেতে দেখে তার পিছু নিল তানভীর। কোনো কাজে সে হাত দিয়েছে আর সেটা সম্পূর্ণ হয়নি এমনটা তো কোনোদিন হয়নি, তবে আজ কেন? বিশ্বাস থেকে যেন বুলবুলি অদ্ভুত শক্তি পেল। তানভীর তাকে ধরে ফেলল। আরেক হাতে লুকিয়ে রাখা কাঁচের গ্লাস দিয়ে তানভীরের মাথায় আঘাত করল। ব্যথায় কাতর না হয়ে যেন তানভীর প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। ফলের ঝুড়িতে রাখা ছুরি দিয়ে পোঁচ বসিয়ে দিল বুলবুলির গলায়। বুলবুলি ততক্ষণে ছোট্ট বেলকুনির দিকে চলে গেছে। মাথার আঘাত, গলার ব্যথায় বুলবুলির শরীর যেন অবশ হয়ে আসছিল। চোখে ঝাপসা দেখতে শুরু করলো সে। মাথাও ঘুরতে শুরু করেছে প্রচণ্ড বেগে। বুলবুলিকে গ্রিলের সাথে ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেল তানভীর। বলল, এত ছোটাছুটি করে লাভ নেই, আমার কাছে ধরা দিতে হবে। শুধু শুধু নিজের জন্য জিনিসটা কঠিন করছিস। গ্রিলের ওপর এক পা উঠে দাঁড়ালো বুলবুলি, যার উপরের অংশটা ফাঁকা। বুলবুলিকে এভাবে দাঁড়াতে দেখে প্রকৃতই ভয় পেল তানভীর। আচ্ছা, কিছু করছি না তোকে, আয় চলে আয়, দেখ আমি চলে যাচ্ছি। ঝাপসা চোখে তানভীরের দিকে তাকালে তাকে ধূর্ত শিয়ালের মতো মনে হলো বুলবুলির, যে শিকারকে ভুলিয়ে ভালিয়ে নিজের ডেরায় নিতে চায়। সেই কথা মনে হতে আরেক পা গ্রিলে দিয়ে নিচের দিকে ঝুঁকে তাকালো। রাত 12টার আধারে সরকার নিয়ন বাতিগুলোর আবছায়া দুইটা অবয়ব দেখে চমকে উঠল সে। ওই যে জসিম মিয়া, পাশেই ফুলবানু। মুখ খুলে তাদের ডাকতে চাইল বুলবুলি, পারল না। তার আগে তানভীরের কণ্ঠ শুনল, নেমে আয় বুলবুলি, ওখান থেকে পড়লে তুই বাঁচবি না। একবার সেদিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকালো বুলবুলি। আব্বার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে ডান পা উঠিয়ে একদম গ্রিলের ওপাশে চলে গেল। ভয়ে ঘাম ছুটল তানভীরের। মেয়েটা এখান থেকে পড়লে লোক জানাজানি হবে, তার ইমেজের কি হবে? থানা পুলিশ করতে হবে, ভদ্রতার খোলসটাকে খুলে যাবে। ভাবনা শেষ করে তাকাতে চমকে উঠে গ্রিলের উপর ঝুঁকে পড়ল সে। রাস্তায় বাবা মাকে দাঁড়িয়ে থাকতে দেখে আর নিজেকে আটকে রাখতে পারল না বুলবুলি। পেছনে তানভীরের হিংস্র মুখ আর সামনে বাবা মা। নিঃসন্দেহে সামনের গন্তব্য উৎকৃষ্ট। সিদ্ধান্ত নিতে পেরে যেন নিজের বহু আকাঙ্ক্ষিত অবসর দেখতে পেল বুলবুলি। পাখির মতো দুই হাত ছড়িয়ে জসিম মিয়ার বাড়িয়ে রাখা হাতের দিকে চলে গেল। আহ, কতদিন আব্বার কোলে ওঠা হয় না। নিয়ন বাতির আলোয় তানভীর স্পষ্ট দেখল নিচে একটা নদী তৈরি হয়েছে, যার জল টকটকে লাল, পরিশিষ্ট। খবরের পাতায় শিরোনাম হয়েছে, রোজই হয়, তবে আজকেরটা বিশেষ এ কারণে যে শিরোনামের ব্যক্তি স্বয়ং নির্বাহী সম্পাদক তানভীর হায়দার নিজে। ঘটনা বিশেষ কিছু না। বাড়ির কাজের মেয়েটার উপর জিনের আসর ছিল, প্রায় উল্টাপাল্টা আচরণ করত। প্রমাণস্বরূপ তানভীর হায়দারের মাথার চোট। একবার তো গ্লাস দিয়ে মেরে বসেছিল মেয়েটা। হায়দার সাহেব বা তার স্ত্রী কেউই কিছু বলেননি। অসহায় মেয়ে, বাপ মা নেই, মায়া করে রেখে দিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। জিনের আসরে শেষ পর্যন্ত আত্মহত্যা করল মেয়েটা। বিষয়টা নিশ্চিত করেছে তানভীর হায়দার এবং তার স্ত্রী রেখা হায়দার। মেয়েটার দেহে বেশ কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সে নাকি মাঝে মাঝে নিজেকে আঘাত করত। বোঝা যাচ্ছে জিনটা অনেক অত্যাচারী ছিল। কি আঘাতটাই না করেছে মেয়েটাকে। কয়েক মাস আগে এমনই আরেক অসহায় মেয়েকে নিজ বাড়িতে জায়গা দিয়েছিলেন হায়দার দম্পতি, কিন্তু সেই মেয়েটাও তাদের মায়া বোঝেনি। কি মনে করে পালিয়ে গেল সেটা আজও রহস্য। কাচের দরজা ঠেলে ঢুকতে গেল এক তরুণ কর্মচারী।
শুনতে পেল নির্বাহী সম্পাদক তানভীর হায়দার কাউকে হাসি মুখে বলছে, আমার একটা কাজের লোকের ব্যবস্থা করে দিতে হবে। ওয়াইফের বাড়িতে অনেক কষ্ট হয়।